দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। গুলশান একের রেডিয়াস আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর 40তম একক চিত্রকলা প্রদর্শনী পিস। প্রদর্শনী চলবে 15 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে অনুষ্ঠান সান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। কোনো বোন কথা সবসময় একরকম থাকে না, বেড়াম এসে কোনো ভরসা নাই, কোন মতলব পাল্টায় যায়। তার থেকে বড় কথা নাই যে খাই স্বভাবে রয়েছে, একবার যদি আটকাইতে পারে তাহলে তো শেষ। জামাই বাবা যে এখনো যায় না কে? রাত তো কম হইল না। না গেলে সমস্যা কি? না গেলে সমস্যা কি মানে? এটা কোন ধরনের কথা কও? 7 কিলোর 1 গ্রাম। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি মিউজিশিয়ান নিপু। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো খুব ভালো আছি। দীপু আর নিপু আপনারা দুই ভাই, দুজনের মধ্যে যমজ ভাই যেহেতু, সুতরাং মানুষের তো বুঝতে সুবিধা বা অসুবিধা হয়। ছোটবেলা থেকে এখন পর্যন্ত আপনারা কিভাবে দেন? এটার একটা মজার একটা ঘটনা আছে। আমাদের ছোট থেকেই আমাদের যে খালারা আমাদেরকে চেনে না, একজনকে দেখলে দুইজনের নাম ধরে ডাকে। এই যে নিপু দীপু আসছে, মানে যেহেতু চেনে না, দুইটা নাম আলাদা করতে পারে না। এটা এখনো অবধি চলছে। বাইরে অনেক জায়গায় আমাকে যারা চেনে না, যারা একজনকে দেখলে দুইজনের নাম ধরে ডাকে, একজন তো হবেই। এই জন্য এখনো চেনে না, যদিও এখন অনেকটা নামই হয়ে গেছে দীপু নিপু। জি, যদিও অনেকটা চেঞ্জ হয়েছে এখন, যত মানে বয়স যেতে যেতে। ছোটবেলায় একদমই সেম ছিলাম, আবার ড্রেসও পরতো মা সব করে একই রকম। বড় হয়ে নিজের আলাদা করা শুরু করলাম, কিন্তু দেখতে একই হওয়ার কারণে মানুষের অসুবিধাটা এখনো চলমান। কখনো এমন হয়েছে যে দীপুর কাজ নিপু গিয়ে করেছে, অথবা নিপুর কাজ দীপু গিয়ে করেছে, কেউ বুঝতেও পারে না? এটা বুঝবে না তো, আলাদাভাবে গেলে কেউই বোঝে না তো, একই তো চেহারা। একসাথে গেলে যেমন 19 আর 20 বোঝা যায়, আলাদা গেলে না বুঝে না। তো এরকম দুই একবার তো করা হয়েছে, তবে বেশিরভাগ মানে চুরি করে করা হয়নি। বলে দিয়েছি যে আজকে ও না, আমি ওর বদলে আমি আজকে এটা ওর কাজটা করে দিচ্ছি, বলেই করা হয়েছে। দুই ভাইয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কেমন মিউজিকের ক্ষেত্রে? 100 এর উপরে। আমার কোনো ফ্রেন্ড নাই পার্সোনাল লাইফে, ক্লোজ ফ্রেন্ড থাকে না মানুষের, ওই ফ্রেন্ডটাই লাগে নাই জীবনে। কেন? ছোট থেকে একসাথে বড় হওয়া, একসাথে থাকা, একসাথে চলা, পড়াশোনা, এমনকি মিউজিক্যাল জার্নিতেও আমরা দুইজন একসাথেই। এবং একসাথে এরকমভাবে হয়েছে যে কোনো কিছু শেয়ারিং আমার তো দরকার পড়েনি আরেকজন একটা বন্ধু, একদম সেম সব ক্ষেত্রে, কোনো কিছুই নাই, একদম 100 এর উপরে বললাম। যখন গান নিজে সুর করলেন বা নিজে লিখলেন, তারপরে সেটা কম্পোজ করলেন, তখন সেটা কি দীপুর কাছ থেকে জানতে চাওয়া হয় যে একসাথে আমি যদি 2 লাইন লিখি, ও 2 লাইন আমাকে হেল্প করে দেয়, বা আমি একটা সুর করলাম, এটা একটু চেঞ্জ করে ওইভাবে সুর করি, এটাও করে দেয়। দুইজন একসাথেই, কোনো একটা মানে সিঙ্গেল ভাবে কাজ করি সেটা খুব কমই হয়। একসাথে আমরা তো বসে একসাথেই প্র্যাকটিস করি, একসাথেই গান লিখি অথবা সুর করি। তো আমাকে যথেষ্ট, মানে আমরা দুজন একসাথেই কাজ করি। আমি হয়তোবা লেখাটা বেশি লিখি, অন্যের পরিপূরক। হ্যাঁ, ও কম লিখে, ও সুর ক্ষেত্রে ওর ভালো, ও আমাকে বলে দেয় যে এই লাইনটা এই সুর করলে বেটার হয়। লেখার ক্ষেত্রে আমি লিখি, ও আমাকে সাপোর্ট দেয়, এইটা চেঞ্জ করো। এইজন্য আমাদের একসাথেই কাজ করা হয়। একটি গান শুনবো, গান নিয়ে গল্প হচ্ছে, গান একটু শুনে ফেলি, তারপর বাকি গল্প। আমার একটা ব্যান্ডের জন্য আমি একটা গান লিখেছিলাম। ওই গানটা চ্যাপ্টার 1 একটা ব্যান্ড ছিল, ব্যান্ডে আমি ব্যান্ড লিডার আমাকে একটা গানের সুর পাঠালো, এক রাতে গানটা লিখে দাও। আমি বসে বসে এক রাতে একটু লিখে দিয়েছিলাম গানটার নাম দিয়েছিলাম অপেক্ষা। এখন আসলে কি কি কাজ মূলত করা হচ্ছে? আমরা জানি যে আপনি গান লিখেন, সুর করেন, গান কম্পোজিশনও করা হয়, তো সবকিছু মিলে এই সময় আসলে ব্যস্ততা কি নিয়ে? যেহেতু আমি অ্যাজ এ মিউজিশিয়ান প্রফেশনালি কাজ শুরু করেছিলাম, তো আমি তখন লিখে অথবা সুর করে সাপোর্ট করতাম ব্যান্ডে অথবা আদার্স কাউকে।
তো এখন পরবর্তীতে আমি ছোটবেলা তো না, যখন আমি গিটার শিখেছি তখন থেকে আমি গান করতাম। তো গান করাটা আমার তখন শখে ছিল। ওই শখটা আস্তে আস্তে আমি প্রফেশনের দিকে ডাইভার্ট করেছি অ্যাজ এ মিউজিশিয়ান, পাশাপাশি আমি অ্যাজ এ ভোকাল কাজ করছি। তো যেহেতু অ্যাজ এ ভোকাল আমি কাজ করছি, এখন আমি আমার নিজের গানগুলো যেগুলো আমি আগে শুরু করে রেখে দিয়েছিলাম, পড়েছিল, ওগুলো আমি কাজ করা শুরু করেছি। কিছু কিছু সেটা গান কি নিজের মানে- ইউটিউব চ্যানেলে রিলিজ হ্যাঁ, আমার যেহেতু এখন সোশ্যাল প্ল্যাটফর্মের যুগ, তো আমার টার্গেট হচ্ছে আগে কয়েকটা গান আমার নিজের চ্যানেলে আপলোড করব, আর কয়েকটা আমার আদার্স কোম্পানির সাথেও কথা হয়েছে, ওনাদের চ্যানেলের জন্য কয়েকটা গান করব। আমি আমার গানগুলো কম্পোজ করে ওনাদেরকে দিব ওনাদের চ্যানেলে করার জন্য, অথবা যদি আমাকে একটা কম্পোজারের সাথেও কথা হয়েছে, উনি আমাকে গান করার জন্য বলেছে। তো আমি সময় করতে পারছি না, সেজন্য যাওয়া হচ্ছে না, এটা আমার ব্যর্থতা। কিন্তু আমি গেলে এতদিনে আমার গান হয়ে যেত, কাজগুলো আর শেষ হয়ে আমার যেত। যে গানগুলো আমি কম্পোজিশন করা শুরু করেছি, অলরেডি আমার কাজ হয়েছে, 3টা গানের মতো কম্পোজিশন হয়ে গেছে। চ্যাপ্টার 1 এর কথা আপনি বলছিলেন, যেটা আপনার ব্যান্ড দল ছিল, সেটা 2013 সালে শুরু করেছিলেন। জি, জি। তো সেই সময়টা আসলে কি মনে করে বা কার অনুপ্রেরণা থেকে চ্যাপ্টার 1 স্টার্ট করা? অনুপ্রেরণা বলার ক্ষেত্রে মিউজিক্যাল অনুপ্রেরণা হচ্ছে বাচ্চু ভাই, জেমস ভাই, ওনাদের দুইজনের গান ছোটবেলা থেকেই শুনতাম। সেই 1995-এ কষ্ট অ্যালবাম প্রথম কেনা হয়েছিল, কষ্ট অ্যালবাম বাচ্চু ভাই নিজের টাকা দিয়ে আমি আমার ভাই আর আমার বোন 3জন মিলে টাকা মিলিয়ে আমরা অ্যালবামটা কিনেছিলাম। টেপ রেকর্ডারে তখন আমরা গান শুনতাম। 20 টাকা বা 25 টাকা দাম জি, ছিল জি, জি। তখন। হ্যাঁ, তো ওই যে শুরু হলো বাচ্চু ভাই এবং পাশাপাশি জেমস ভাই, এই দুইজনই আমাদের অনুপ্রেরণা মিউজিক্যাল জার্নির ক্ষেত্রে আমাদের। তো ওনাদের অনুপ্রেরণায় আমরা এই গান গাওয়া শুরু করলাম। তো কিন্তু band এর member পরবর্তীতে যারা ছিল- ব্যান্ডটা এই জন্য করলাম যে যেহেতু ওনাদের অনুপ্রেরণায় মিউজিক শুরু করলাম, তো ব্যান্ড করি একটা। ওই ব্যান্ড করার ক্ষেত্রে আরেকটা কাজ করেছে যে জিনিসটা, সেটা হচ্ছে সিনিয়র মিউজিশিয়ানের সাথে কাজ করলে শিখতে পারবো। যদিও তখন তো ওরকম বাজাতে পারি না, মোটামুটি বাজাতে পারি। মনে হচ্ছে যে যদি আমি ওনাদের সাথে কাজ করি অ্যাজ এ ব্যান্ড, আমি অনেক আমি শিখতে শিখতে পারবো। পারবো। অবশ্যই হয়েছে। ব্যান্ড লিডার আমাদের যিনি ছিলেন, উনি আমাদেরকে অনেক হেল্প করেছেন। উনি খুব ভালো একজন গিটারিস্ট। তো উনি আমাদের দুই ভাইকে অ্যাজ এ মিউজিশিয়ান ইমপ্রুভ করতে অনেক হেল্প করেছে। এটা আমাদের অনেক প্লাস পয়েন্ট। পাশাপাশি গান লেখা শুরু করার ক্ষেত্রে এবং ভালো ভালো জায়গায় পারফর্ম করতাম, সব মিলে একটা ভালো জার্নি ছিল ব্যান্ডের সাথে। কত বছর ছিল ব্যান্ড? প্রায় 6 ইয়ার্স রানিং করেছিলাম। তারপর আর continue করলেন না তারপরে আর কেন? ব্যান্ডটা কন্টিনিউ করা হয়নি। পরবর্তীতে সবাই এদিকে ওদিকে ব্যস্ত হয়ে যাওয়াতে ব্যান্ডটা আপাতত close এখন আছে। কি এসে মনে হয় যে চ্যাপ্টার 1 যে ক্লোজ হয়ে গেল, চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল, হ্যাঁ, এখন না, আবার নতুন করে স্টার্ট করা যেতে পারে? চ্যাপ্টার আবার তাহলে তো ক্লোজ নাম দিয়ে শুরু করব নাকি? সেটাও করা যেতে পারে। আবার একটা ব্যান্ড শুরু করা যেতে পারে, এটা আচ্ছা। অবশ্যই মাথায় আছে। হয়তো যদি আমরা আগের মেম্বারগুলো না একত্র হতে পারি, নতুন কোনো মেম্বার নিয়ে আমরা আবার ব্যান্ড শুরু করতে পারি, এটা আচ্ছা। ভবিষ্যৎ পরিকল্পনা আছে। যেহেতু এখন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করছেন, মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা শ্রোতা রয়েছেন তাদের ডিমান্ড থাকে বা তাদের কিছু রিকোয়ারমেন্টস থাকে। তো আমি অ্যাজ এ লিসেনার আমার যেটা মনে হয় যে এক একজন আসলে এক এক ধরনের গান শুনতে পছন্দ করেন। সেক্ষেত্রে যখন মিউজিশিয়ান হিসেবে আপনি কাজ করছেন, তখন আপনি আসলে কোনটাকে প্রায়োরিটি দেন বা কি বেসিসে আপনি কাজ করেন? নিজের রুচি একটা ব্যাপার থাকে, একটা হচ্ছে এটা একটা শ্রোতাদের ভালো রুচি। পয়েন্ট জিজ্ঞেস করেছেন। আমাদের দেশটা বেশিরভাগ ফোক কেন্দ্রিক। ফোকটা আমাদের দেশে বেশি প্রচলিত, বেশিরভাগ সেটা জনগণ সবসময় ছিল, ফোকটা, এখন মনে হয় একটু এবং বেশি। বেশি বোঝে, বেশি সহজে ক্যাচ করতে পারে, যেহেতু আমাদের মাটির গান ফোক। তো সব ধরনের দর্শকরাই এই ফোকটা বেশি টানে। কিন্তু আমি আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত আমি ফোকটাতে একটু সাইডে ছিলাম। হয়তোবা মিউজিক রিলেটেড বাজিয়েছি বা গান গেয়েছিও, কিন্তু আমার যে পছন্দের রুচি থাকে না, রুচিতে ফোকটা আমার একটু কম। তো আমার টার্গেট হচ্ছে ফোকের অনেক আর্টিস্ট আছে, অনেক কাজ করার লোক আছে, কাজ করছে। আমি ফোকে না, আমি আমাদের ব্যান্ড যাদেরকে আমরা ফলো করে এসেছি, আয়ুব বাচ্চু, জেমস, হাসান, যারা idol ছিলেন। ওনারাই আমাদের আইডল। ওনাদের যে ঘরানাটা ছিল, ওনাদের যে ধারার ওই ধারাটা বজায় রেখে সামনে আমরা মিউজিকটা আমার গানে আমি ফুটিয়ে তুলব। বাহ, নতুন বছরকে ঘিরে পরিকল্পনা কি? নতুন বছরকে ঘিরে সবার প্রথম পরিকল্পনা, এবার আর দেরি করা যাবে না, গান সবার আগে একটা রিলিজ করতেই হবে। তো এর মধ্যে যদি আশা করি নির্বাচনটা হয়ে গেলে আমরা একটু স্বাভাবিক হবে, আমরা হয়তোবা গানটা রিলিজ আরো অনেক কাজ হবে তখন গানকে চলতে ঘিরে। থাকবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই। অনেক অনেক শুভ কামনা রইল। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য, গান শোনাবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমিও ধন্যবাদ জানাতে চাই এনটিভিকে, আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আড্ডা দেওয়ার জন্য, গান গাইবার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিদিন।